আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি বড় হওয়ার, স্বপ্ন দেখি লক্ষ্যে পৌঁছার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই আমাদের স্বপ্ন, দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের জন্য রইল শুভকামনা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাদের রসায়ন বিষয়ে আলোচনা করব। তোমাদের যে রসায়ন বইটি আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে বিভিন্ন চ্যাপ্টারে, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তাহলে আমরা শুরু করছি। তোমরা জানো যে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা থেকে আমরা যে কয়েকটি বিষয় আলোচনা করব সেটি হলো, প্রথমত পদার্থের যে তিনটি অবস্থা আছে, তারপর হলো কণার গতিতত্ত্ব, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, মোমের জ্বলন এবং পদার্থের তিন অবস্থা। তা আমরা প্রথমত সবাই জানি যে পদার্থের তিনটি অবস্থা, যার প্রথমটি হলো কঠিন, দ্বিতীয়টি হলো তরল এবং তৃতীয়টি হলো গ্যাসীয়। পদার্থের তিনটি অবস্থা সম্পর্কে আমরা জানি যে তিনটি অবস্থা হলো কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে পদার্থে অণুগুলো বা পরমাণুগুলো পরস্পরের খুবই নিকটে থাকবে, তাদের মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান কম থাকবে এবং আন্তঃআণবিক দূরত্ব অনেক কম থাকবে, তাদের দৃঢ়তা অনেক বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হবে। দ্বিতীয়টি হচ্ছে তরল। তরল পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে অণুগুলো পরস্পরের খুব কাছে থাকবে না, তাদের মধ্যে আকর্ষণ বলটা কঠিন পদার্থের চেয়ে একটু কম হবে, দূরত্ব কঠিন পদার্থের চেয়ে একটু বেশি হবে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হবে। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য হলো অণুগুলো পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করবে, এককভাবে তারা থাকবে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বল নেই বললেই চলে। এই হচ্ছে তিনটি পদার্থের অবস্থা। এখন যদি আমরা এই কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থাগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তর করতে চাই, তাহলে আমরা একটি উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণটি হলো বরফ। তোমরা সবাই চেনো বরফ, একটি কঠিন পদার্থ। আমরা ধরে নিলাম এটা হলো একটা বরফের টুকরো যা কঠিন এবং এখানে অণুগুলো পরস্পরের খুবই নিকটে অবস্থান করছে। এখন এই বরফটিকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে অণুগুলো ছোটাছুটি করবে আর ছোটাছুটি করে অণুগুলো পরস্পরের কাছ থেকে একটু দূরত্বে অবস্থান করবে। একটু দূরত্বে যখন অবস্থান করবে তখন এই অণুগুলোকে আমরা দেখতে পাবো তাদের ভৌত অবস্থাটা হচ্ছে তরল। এখন এই তরল পদার্থটিকে যদি আবার তাপ প্রয়োগ করি,
তাহলে এদের ছোট ছোট আবার বাড়তে থাকবে এবং ক্রমান্বয়ে তারা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তখন তাদের মধ্যবর্তী অণুগুলোর দূরত্ব অনেক বেশি হবে। তাহলে এই যে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয়, এই তত্ত্বটির নামই হলো কণার গতিতত্ত্ব। আমরা জানি কণাগুলো সবসময় ছুটোছুটি করতে থাকে, সবসময় তাদের মধ্যে অণুগুলো কম্পনশীল অবস্থায় থাকে। তবে কঠিন পদার্থে সেই কম্পনটা থাকে কম। আমরা যদি কঠিন পদার্থটাকে তাপ প্রয়োগ করি তাহলে তার কম্পন বেড়ে আন্তঃআণবিক যে দৃঢ়তা আছে, বন্ধন আছে, সে বন্ধনটি দুর্বল হয়ে যায়। ফলে অণুগুলো পরস্পরের কাছ থেকে একটু দূরে সরে যায়। তখন কঠিন পদার্থটি তরলে পরিণত হয় এবং যখন তাকে আবার তাপ প্রয়োগ করা হয় তখন সেই তরল পদার্থটি আবার গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। কিন্তু এই গ্যাসীয় পদার্থটিকে যদি আবার আমরা শীতল করি, গ্যাসীয় পদার্থটিকে যদি আবার শীতল করি তাহলে সেটি আবার তরলে পরিণত হবে এবং এই তরল পদার্থটিকে যদি আবার শীতল করি তাহলে সেটি আবার কঠিন পদার্থে রূপান্তরিত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো যে পদার্থের তিনটি অবস্থা কণার গতিতত্ত্বের মাধ্যমে পারস্পরিক রূপান্তরিত করা সম্ভব। তাপ প্রয়োগ করলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। আবার যখন আমরা তাকে শীতল করতে থাকব তখন গ্যাসীয় থেকে তরল এবং তরল থেকে কঠিনে রূপান্তরিত হবে। আজ আমরা পদার্থের তিনটে অবস্থা গ্যাসীয়, তরল বা লিকুইড এবং কঠিন বা সলিড সম্পর্কে জানব। গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখা হোক না কেন, গ্যাসীয় পদার্থ তার আকার ও আয়তন ধারণ করবে। গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃনবিক শক্তি কম থাকে, কণাগুলো সর্বদা সঞ্চারশীল। কণাগুলো শুধুমাত্র তখনই তাদের চলার পথ পরিবর্তন করবে যখন তারা নিজেদের মধ্যে অথবা পাত্রের গায়ে ধাক্কা খাবে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে এবং এরা পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃনবিক শক্তি অপেক্ষাকৃত বেশি থাকার কারণে এদের নির্দিষ্ট আয়তন আছে। পাত্র বাঁকানো হলে কণাগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, কণাগুলো নির্দিষ্ট অবস্থানে থাকে এবং শুধুমাত্র পার্শ্ববর্তী কণার সাথে ধাক্কা খেতে পারে। কঠিন বস্তুকে তাপ দেওয়া হলে এর তাপমাত্রা এবং বাষ্পচাপ বৃদ্ধি পাবে। আণবিক গতি বৃদ্ধি পাওয়ার কারণে এমন হয়। তাপমাত্রা যখন গলনাঙ্কে এসে পৌঁছায় কঠিন তরলে পরিণত হতে শুরু করে এবং কিছু তাপ শোষিত হয়। কঠিন তরলে পরিণত হওয়ার পর তাপমাত্রা এবং বাষ্পচাপ আবার বাড়তে থাকে। স্ফুটনাঙ্কে তাপমাত্রা স্থির থাকে কারণ তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার সময় তাপ শোষিত হয়। সম্পূর্ণরূপে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার সময় তাপমাত্রা পুনরায় বাড়তে থাকে কারণ তখন কণাগুলো আরো গতিশক্তি অর্জন করে। এই লেখচিত্রে প্রথম অংশটুকু কঠিন পদার্থের তাপ দেওয়াটাকে প্রতিনিধিত্ব করছে। এই পয়েন্টে কঠিন পদার্থ গলা শুরু করবে। যতক্ষণ গলতে থাকবে ততক্ষণ তাপমাত্রা স্থির থাকে। বি অবস্থানে সকল কঠিন কণাগুলো তরলে পরিণত হয়। বি এর পরের অবস্থানে তাপমাত্রা আবারও বাড়তে থাকবে। সি অবস্থানে বাষ্পে পরিণত হওয়া শুরু করে এবং তাপমাত্রা ততক্ষণ স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত সব তরল গ্যাসে পরিণত না হচ্ছে। ডি অবস্থানে তাপমাত্রা আবার বাড়তে থাকবে কারণ গ্যাসকে এখানে তাপ দেওয়া হচ্ছে। এবার আমরা জানব গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। বন্ধুরা, গলনাঙ্ক কাকে বলে তোমরা হয়তো জানো। আমি বলছি যে তাপমাত্রায় পদার্থটি গলতে শুরু করে তাকেই গলনাঙ্ক বলা হয়। আবারও বলছি, কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যেমন তোমরা জানো বরফ একটি কঠিন পদার্থ।
তাকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পদার্থটি তরলে পরিণত হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আবার যে তরল পদার্থটি আমরা পেয়ে গেলাম, যাকে আমরা পানি বলি, ওয়াটার বা পানি, এই পানিকে যদি আমরা তাপ প্রয়োগ করি এবং বায়ুমণ্ডলীয় চাপ যদি 1 রাখা হয়, অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপে পানিকে তাপ প্রয়োগ করলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা বাষ্পীভূত হয়। আর এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেই বলা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তাহলে আমরা যদি স্ফুটনাঙ্ককে সংজ্ঞায়িত করতে চাই, স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা হলো একটি নির্দিষ্ট চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো একটি তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। এখন স্ফুটনাঙ্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তরল পদার্থটি সম্পূর্ণরূপে বাষ্পীভূত না হওয়া পর্যন্ত, আবার বলছি, তরল পদার্থটি সম্পূর্ণরূপে বাষ্পীভূত না হওয়া পর্যন্ত তাপমাত্রা একটি নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকবে। এখানে আমরা দেখাচ্ছি, মনে করো এই পানি তরল পদার্থ, তার উপর বায়ুমণ্ডলীয় চাপ 1 atm বা 1 বায়ুমণ্ডলীয় চাপ প্রযুক্ত আছে। আমরা তাপ দেওয়া শুরু করলাম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন তাপটি পৌঁছাবে তখন পানি বাষ্পীভূত হওয়া শুরু করবে এবং সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে বজায় থাকবে। এটি হচ্ছে স্ফুটনাঙ্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে স্ফুটনাঙ্কে তাপমাত্রার বৃদ্ধি পাবে না যদি চাপটি স্থির থাকে। তাহলে এটিকে বলা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আমরা এখান থেকে জানতে পারলাম যে বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে তোমরা হয়তো জানো সোডিয়াম ক্লোরাইড খুবই পরিচিত আমাদের কাছে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেলসিয়াস এবং সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হলো 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম গলনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে এবং গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের বৈশিষ্ট্য কি। এবার আমরা জানব মোমের জ্বলন ও পদার্থের 3 অবস্থা। আমরা জানি যে মোম একটি কঠিন পদার্থ, কিন্তু যখন মোমটাকে জ্বালানো হয়, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, একটি মোমের চিত্র। এই মোমটাকে যখন জ্বালানো হলো তখন কিছু মোম গলে গলে নিচের দিকে পড়ে। তাহলে মোমটাকে যখন জ্বালাবো তখন তার কঠিন মোমটা গলে নিচে পড়বে। এটা হলো কঠিন থেকে তরল, এবং একই সাথে কিছু মোম বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। এটাকে বলা হচ্ছে তরল থেকে গ্যাসীয়। এবং এই মোমটাকে যখন জ্বালানো হয় তখন এখানে 2 ধরনের পরিবর্তন আমরা জানি। একটিকে বলা হয় রাসায়নিক পরিবর্তন আর আরেকটিকে বলা হয় ভৌত পরিবর্তন। আমরা জানি যে মোম হলো একটি হাইড্রোকার্বন। এই মোমটিকে যখন জ্বালানো হয়, জ্বালানো মানে হলো দহন করা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করা।
যখন তাকে জ্বালানো হলো তখন মোমটি কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পে পরিণত হয়ে গেল। কার্বন ডাই অক্সাইড ব্র্যাকেটে লিখলাম গ্যাস, যেহেতু এটা গ্যাসীয় অবস্থা তাই জি, আর জলীয় বাষ্পকে ইংরেজিতে বলা হয় ভ্যাপার, সেজন্য ভি। এই যে পরিবর্তনটুকু, এই পরিবর্তনটুকুকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেহেতু সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হলো। তাহলে মোমকে যখন জ্বালানো হলো তখন একটি রাসায়নিক পরিবর্তন সংঘটিত হলো। আবার এই মোমটিকে যখন জ্বালানো হলো তখন মোমগুলো গলে গলে তরলে পরিণত হচ্ছে, আবার তরলটা ঠান্ডা হয়ে কঠিন মোমে পরিণত হচ্ছে। একই সাথে কিছু তরল মোম বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে। তাহলে এই পরিবর্তনটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কি আমরা যদি জানতে চাই তাহলে বলবো যে পদার্থের অবস্থার পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন, আর পদার্থের রাসায়নিক পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে যে পদার্থ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয় এটিকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন, আর যে পদার্থ সম্পূর্ণরূপে নতুন পদার্থে পরিণত হয়ে যায় তাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, এই কয়েকটি বিষয় আমরা পদার্থের গঠন থেকে জানতে পারলাম। আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা প্রথমে জানলাম পদার্থের 3 অবস্থা, তারপর জানলাম কণার গতিতত্ত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং মোমের জ্বলন।